মুখের মধ্যে যে ব্রণ, এটার সমাধান কি না, স্কিনের যে প্রবলেম। আমি বলি কি, মুখটা হচ্ছে আমাদের ডাইজেস্টিভ যে সিস্টেম আছে, আমাদের শরীরের আয়না। আয়নায় যদি কারো কোনো হচ্ছে ময়লা থাকে, সে চেহারা দেখতেছে, ও আচ্ছা আয়নায় ময়লা, আয়না মুছলে কি পরিষ্কার হবে? চেহারা পরিষ্কার করা লাগবে, তাহলে আয়না পরিষ্কার হবে। তার মানে হচ্ছে তার শরীরের ভিতরে যদি কোনো ডিস্টার্ব থাকে, সেইটা মুখের মধ্যে ব্রণ থেকে শুরু করে অন্য। আচ্ছা, কি কি সমস্যার কারণে? একটা হচ্ছে যে তার দেখা যাচ্ছে হরমোনাল ইমব্যালেন্স হয়েছে। মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে হরমোনাল ইমব্যালেন্সটা কেন হয়? এই যে বিভিন্ন কসমেটিক্স আছে, এই যে মানে বড় বড় যে কোম্পানিগুলো যারা কসমেটিক্স তৈরি করে, এগুলোর মধ্যে থ্যালেটস আছে। থ্যালেটস করে কি, আমাদের মেয়েদের যে গোটাল যে হরমোনাল সিস্টেমটা, এটা হচ্ছে ইমব্যালেন্স করে দেয়। এবং তখন দেখা যায় পিসিওএস হচ্ছে, পিসিওএস যাদের, তাদের দেখবা যে ব্রণ থেকে শুরু করে অন্যান্য প্রবলেমগুলো কিন্তু তৈরি। ঠিক ঠিক, অবশ্যই। এই জন্য আমি বলবো যে যত বেশি নেচারের কাছাকাছি থাকবো, এবং আমাদের শরীরের ভিতরের যে মানে অসম্ভব দামি অর্গানগুলো আল্লাহ যেগুলো দিয়েছে, এগুলো যত বেশি স্বাভাবিকভাবে কাজ করতে পারবে, তত আল্লাহর রহমতে আমাদের স্কিনের যে মৌলিক প্রবলেমগুলো, এগুলো থেকে আমরা রক্ষা পাবো। এবং এখানে একটা জিনিস বলে রাখি, অনেকে যে ফ্যাটি লিভার, এটার সম্বন্ধে জানতে চাইছে। ফ্যাটি লিভারের ব্যাপারটা কি? যে লিভারের মধ্যে ধরা থাকবে চর্বি জমছে, তাহলে চর্বিটা জমলো কেন? অনেকে মনে করে চর্বি খাইলে বোধহয় চর্বি জমে, ব্যাপারটা মোটে এরকম না। মূলত ভাত যে আছে না, ভাতের মধ্যে, ভাতকে আমি বলি ট্রাইগ্লিসারাইড, টিজি। তা কোলেস্টেরল যে অনেকে বলে যে আমার বেশি না কম, কোলেস্টেরলের মধ্যে সবচেয়ে ডেঞ্জারাস যে উপাদানটা, সেটা টিজি খেয়াল রাখবেন, ট্রাইগ্লিসারাইড। কারণ যদি টিজি এর পরিমাণ বেড়ে যায়, তার মানে তার রক্তের নালীর মধ্যে জ্যাম হয়ে গেছে। রক্তের নালী যখনই জ্যাম হয়ে যাবে, তখন দেখা যাবে আস্তে 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 লিভার যে আছে, লিভারের মধ্যেও কিন্তু চর্বি জমা শুরু হবে। এবং আমাদের শরীরের প্রতি 100 টাকাতে 70টা কাজ করা হচ্ছে লিভার বা কলিজা। তার মানে রক্তের নালী জ্যাম, লিভার বা তার চতুর্দিকে চর্বি জমে গেছে। এখন এইটা থেকে রক্ষা পাওয়ার জন্য আমাকে যেটা করতে হবে, ভাত এবং এই যে যেটা সাদা চাল, সেটা বাদ দিতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট। অনেকে কয় ভাই আগেকার লোক তো ভাত খেত, আগেকার লোক যে ভাতটা খেত, সেই ভাতটা ছিল একদম সিদ্ধ চাল, ফাইবারযুক্ত। তারপরে একটা মেশিনে ছিল না, লাল চাল, এবং ওই সামে গাইনে হচ্ছে আছাড় দিয়ে মারা চাল। সেই চালটা দেখা যেত কি, যে তার হঠাৎ করে রক্তে গ্লুকোজ বাড়াইতো না। এবং এই কারণে যেটা হয়তো, রক্তে যদি হঠাৎ গ্লুকোজ বেড়ে যায়, বুঝতে হবে এটা যে রক্তের মধ্যে গ্লুকোজ হঠাৎ বেড়ে গেছে, মানে রক্তের মধ্যে বন্ধ করবে, খুব ইয়ে লাগে, রক্তের মধ্যে দেখা যাবে যে হচ্ছে মানে হচ্ছে যে গ্লুকোজের ঝড় শুরু হয়ে গেছে। এবং গ্লুকোজের ঝড় যখন রক্তে শুরু হবে, গ্লুকোজের ঝড় শুরু হয় মানে রক্তের মধ্যে গ্লুকোজের ঝড় মানে বাড়ির মধ্যে আগুন লাগছে। আগুন লাগলে কি হয়, দেখা যায় যে ফায়ার ব্রিগেড আসে না। তখন আমাদের শরীরে যদি রক্তের মধ্যে গ্লুকোজ হঠাৎ করে বেড়ে যায়, তখন ফায়ার ব্রিগেড হিসেবে ইনসুলিন আসবে। একটা জিনিস খেয়াল রাখতে হবে, একটা বাড়ি যদি বারবার ফোন দেয়, ভাই আমার ইনসুলিন, ফায়ার ব্রিগেড কেসে আমার এখানে আগুন লাগছে, চলে আসো, তাহলে এটা যেমন মানে একটা ক্ষতির মধ্যে পড়ছে, তো ঠিক তেমনি করে যত বেশিবার রক্তের মধ্যে ইনসুলিন লেভেল বেড়ে যাবে, তত বেশিবার হচ্ছে মানে গ্লুকোজ লেভেল বাড়ছে, ইনসুলিন লেভেলও বাড়ছে। এই কারণে কোষ যেটা আছে, যেখানে শক্তি তৈরি হয়, সেই কোষের যে ডিএনএটা আছে, এইটা হচ্ছে খারাপ হয়ে যাবে। এবং এই কারণে মাইটোকন্ড্রিয়াটা তখন অসুস্থ হয়ে যাবে। সবসময় মাথায় রাখতে হবে, মানুষ অসুস্থ এর মূল কারণ মাইটোকন্ড্রিয়া অসুস্থ, ডিএনএ অসুস্থ। তা এইটা কি কারণে হয়? এটার একটা বড় কারণ হচ্ছে রক্তের মধ্যে যদি দুইটা ঝড় হয়। এক নম্বর হচ্ছে গ্লুকোজের ঝড়, খুব খারাপ জিনিস। এই যে অনেকে যে মিষ্টি জাতীয় জিনিস খায়, এগুলো দেখবা যারা মিষ্টি জাতীয় জিনিস খায়, এদের হচ্ছে শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা কম, দাঁতের মধ্যে প্রবলেম, পেটের মধ্যে ডিস্টার্ব, ঘুম ঠিকভাবে হয় না, মেজাজ কখনো ভালো কখনো খুব খিটখিটা, যারা মিষ্টি জাতীয় জিনিস খায়। কেন? কারণ এদের যখনই মিষ্টি জাতীয় জিনিস খেলো, মিষ্টি জাতীয় জিনিস খাওয়ার পরে আবার দেখবেন মেজাজ ভালো, আবার যখন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত মিষ্টি জাতীয় জিনিস কেন, মেজাজ খুব কড়কড়া হয়ে আছে এবং গরম, তারপর হঠাৎ করে একদম দেখবেন যে খাইলো, তারপরে আবার ভালো হয়ে গেল। তো এইটা থেকে বাঁচার বুদ্ধি হচ্ছে যেটা, সেটা হলো ওই খাবারগুলো আমরা খাবো, যেই খাবারগুলো রক্তের মধ্যে গ্লুকোজের ঝড় তুলবে না। এবং একই সাথে গ্লুকোজের ঝড় যদি না হয়, তাহলে হচ্ছে ইনসুলিনেরও ঝড় চলবে না। তাহলে রক্তের মধ্যে গ্লুকোজের ঝড়, রক্তের মধ্যে ইনসুলিনের ঝড়, এই দুইটা সবচেয়ে খারাপ। এই দুইটার কারণে হচ্ছে ডিএনএ যে আছে, সেটার অবস্থা খারাপ হয়ে যায়, কোষের মধ্যে যে মাইটোকন্ড্রিয়া আছে, সেটার অবস্থা খারাপ হয়ে যায়। এবং আলটিমেটলি আপনার কোষ যদি খারাপ হয়, ধরেন আপনি একটা বিল্ডিং করতেছেন, সব 4 নাম্বার 3 নাম্বার কোয়ালিটির ইট, তাহলে কি হবে? বিল্ডিংটা খুব নড়বড়ে হবে না? ঠিক তেমনি করে আপনার শরীরের ইট হচ্ছে কোষ, এই কোষগুলো যদি নড়বড়ে হয়ে যায়, তাহলে দেখা যাবে যে সব শরীরের সিস্টেমগুলো আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে যাবে। বুঝতে পারছি? তাই এই জিনিসটা ভালো করে মাথায় নিতে হবে। আচ্ছা, একজন কোশ্চেন করেছে যে চুল পেকে যাচ্ছে অল্প বয়সে, এটার কারণ আমি বলি যে আসলে দেখেন, চুল পাকতে পারে, এক নম্বর যেটা কারণ হতে পারে যে বংশগত, এটাতে আসলে আমাদের কোনো করার নেই, এটার কোনো হাতও নেই। এরপরে যে কারণগুলো আছে সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু আপনি চাইলেই কন্ট্রোল করতে পারেন, যে ভিটামিন B12 এবং আয়রনের ঘাটতি। সেখানে একটা জিনিস বলি, চুল পাকার ক্ষেত্রে একটা ডেঞ্জারাস আছে, সেটা একটু বলি।
যারা যত বেশি স্ট্রেসে থাকে, স্ট্রেসফুল কন্ডিশন, তাদের কিন্তু চুল পাকার পরিমাণ তত বেশি। রাইট। যেমন বারাক ওবামা, সে প্রেসিডেন্ট হওয়ার আগে যে অবস্থায় ছিল, তারপরে একদম স্ট্রেসফুল কন্ডিশন, চুল দেখবেন যে খুব দ্রুত হচ্ছে, যে তার স্বাভাবিক যে রং সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তার মানে হচ্ছে স্ট্রেসফুল কন্ডিশনে যদি আমি থাকি, তাহলে আমাদের শরীরের যে এই যে চুল, সে পর্যাপ্ত পরিমাণে পুষ্টি পায় না। তখন দেখা যায় এটা অনেকটা গাছের পাতার সাথে তুলনা করতে পারে। শীতকালে গাছের পাতা ঝরে যাচ্ছে, ঠিক। আবার বসন্ত আসলে নতুন পাতা Right. ধরা যাচ্ছে। ঠিক তেমনি করে শীতের সময় পুষ্টি পাচ্ছে না, দেখে তো এইটা বোঝার জন্য। অবশ্যই। ঠিক তেমনি করে আমাদের শরীর যদি ঠিকভাবে পুষ্টি না পায়, তখন দেখা যাবে যে এই যে মাথার যে চুল, এইটার মধ্যে প্রবলেম হবে। এটা হচ্ছে পড়ে যাওয়া, এবং এই যে সাদা যে হয়ে যায়, সাদার পিছনে সবচেয়ে বেশি কারণ হচ্ছে জেনেটিক থাকলে তো হইলোই, গেলই। তা ওইটা তো আমাদের কিছু করার নেই। করার কিন্তু নেই। অন্য যেটা, সেটা হলো যে টেনশন, অ্যাংজাইটি, রাতে ঘুম না করা, এবং আমাদের শরীরের মধ্যে যে হচ্ছে ঘড়ি আল্লাহ বসায় রাখছে, সেই ঘড়ির মধ্যে ডিস্টার্ব শুরু হয়ে গেছে। এইটা হলো ব্যাপার। হ্যাঁ ভাই বলো। খুবই চমৎকার। হ্যাঁ, আর যেটা বলছিলাম যে আসলে আপনার যদি আয়রনের ঘাটতি থাকে, আপনি যদি পানি শূন্যতা থাকে, এই ক্ষেত্রেও এটা কিন্তু ইম্পর্টেন্ট। এবং ভিটামিন B12 এর ঘাটতি যেটা খুব বেশি হয়, ভিটামিন B12, আয়রনের ঘাটতি, ক্যালসিয়ামের ঘাটতি, প্রোটিনের ঘাটতি, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কারণ চুল পাকা, একই সাথে চুল পড়া, চুল পড়ারও যা কারণ, চুল পাকার ক্ষেত্রে স্পেশালি দুইটা, আয়রন এবং ভিটামিন B12। এখন নাবিল ভাই একটু আগে একটা কথা বলেছে, এই যে অ্যান্টি আলসার মানে গ্যাসের ওষুধ যে আমরা খুব বেশি খাই, এটা খেলে কি হয়? গ্যাসের ওষুধ আমি বারবার বলছি যে 8 সপ্তাহ আপনার খুব বেশি গ্যাসের যে মানে মানে সিমটমগুলো, লক্ষণগুলো, পেট ফাঁপা, দেখা যাচ্ছে বুকটা জ্বলতেছে, হ্যাঁ, পেটটা ভার হয়ে আছে, মানে গ্যাসের যে সিমটমগুলো বেসিক্যালি হয়, তো আপনি অ্যান্টি আলসারেন্ট খাচ্ছেন, 8 সপ্তাহ খেয়েছেন, এরপর আপনার সারে নাই, মানে এই সমস্যাগুলো আপনার পারসিস্ট করতেছে, রয়ে গেছে, তার মানে বুঝতে হবে আপনার অন্য কোনো সমস্যা থাকতে পারে। এইচ পাইলোরি বলে একটা কথা আছে, এইচ পাইলোরি, এই টেস্টটা করলে বুঝতে হবে যে এইটা আপনার মধ্যে আছে কি না। তখন কিন্তু ওইটার বিরুদ্ধে যখন আমরা অ্যান্টিবায়োটিকগুলো দিব, প্রপার ট্রিটমেন্ট, ওটা ট্রিপল থেরাপি বলে, ওই থেরাপিটা যখন দিয়ে দিব, তখন কিন্তু আপনি সুস্থ হয়ে যাবেন। এবং ওই থেরাপি টানা হচ্ছে যে আপনার 2 সপ্তাহ 2 সপ্তাহ দিয়ে আমরা দেখা যায় যে তার সমস্যাটা সমাধান হয়। এন্ডোস্কোপি অনেকে করতে পারেন, আমরা প্রথমেই বলি না, আমরা আগে বলি যে লাইফস্টাইলটা মেনটেন করেন, বেশিরভাগ ক্ষেত্রেই সমস্যা দেখবেন সমাধান হয়ে যাবে। কিন্তু যদি আপনি এই যে বলতেছেন আমার সমস্যা তো আছেই, আমি গ্যাসের ওষুধ মানে অ্যান্টি আলসারেন্ট খেয়েই যাচ্ছি, বছরের পর বছর খাচ্ছেন, তখন কি হবে? ভিটামিন B12 এবং আয়রনের আপনার দেখবেন যে শোষণ ক্ষমতা শরীরে কমে যাবে, ক্যালসিয়ামের শোষণ ক্ষমতা কমে যাবে, তখন কিন্তু দেখবেন যে আপনার চুল পড়বে, চুল পেকে যাবে, হ্যাঁ, হাড়গুলো দুর্বল হয়ে যাবে, ভঙ্গুর হয়ে যাবে। এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে। লাইফস্টাইল খুবই জরুরি, খুবই জরুরি, খুবই জরুরি। পাইলস নিয়ে বলেছেন, পাইলস কি আসলেই অপারেশন কি লাগবে কিনা, খুবই পরিষ্কার করে বলি, যেগুলো আপনাদের ক্ষেত্রে যে সমস্যাটা হয়, যে টয়লেটের সময় একটা মাংসপিণ্ড বের হয়ে আসে, টয়লেট শেষে মাংসপিণ্ডটা ভিতরে চলে যায়, এই ক্ষেত্রে আপনার কোনো অপারেশন লাগবে না, ঠিক আছে? এরকম যাদের স্টেজ, টয়লেটের সাথে একটু রক্ত যাচ্ছে, টয়লেটের সময় দেখা যাচ্ছে একটা মাংসপিণ্ড আসতেছে, টয়লেট শেষে মাংসপিণ্ড ভিতরে চলে যাচ্ছে, এগুলোর ক্ষেত্রে লাইফস্টাইল সাফিসিয়েন্ট। আর যে খাবারগুলো আমরা নিষেধ করি, বারবার বলি, সামুদ্রিক মাছ খাবেন না, বেগুন খাবেন না, মশলা মরিচ এটা অ্যাভয়েড করবেন, বিশেষ করে মানে গাভীর যে গরু, মেয়ে গরুর মাংস খাওয়াই যাবে না, গরুর মাংসটা বাদ দেন, খাসির মাংস বাদ দেন, হাঁস এটা বাদ দেন, মুরগি মাঝে মাঝে খাবেন, আর মাছ খাবেন প্রচুর। সেটা কোন মাছ? নদীর মাছ, পুকুরের মাছ, বড় মাছ, ছোট মাছ খাওয়া যাবে না, গুঁড়া মাছ খাবেন না, ইলিশ, চিংড়ি, সামুদ্রিক মাছ একেবারেই ভুলেও খাবেন না, খেলে কিন্তু বেড়ে যাবে। হ্যাঁ, আর খাবেন কি? লাল চালের ভাত, এটা কিন্তু দেখেন সব জায়গায় আসতেছে, লাল চাল যেটা ফুল ফাইবার, এই লাল চালের ভাত খাবেন, টক দই খাবেন, হ্যাঁ, প্রচুর পানি খাবেন, পানি পান করবেন, শাকসবজি ফলমূল চিবিয়ে চিবিয়ে নরম করে এরপরে গিলবেন, এবং খাওয়া, রাতের খাওয়া বারবার বলছি, ঘুমানোর 2 থেকে 3 ঘন্টা আগে শেষ করবেন। তার মানে যদি আমরা 10টা 11টায় ঘুমাই, তার মানে আমাকে সন্ধ্যা 7টার মধ্যে খাওয়া শেষ করতে হবে। এটা খুবই জরুরি, এটা সকল ক্ষেত্রে, শুধু যে পাইলস তা কিন্তু না। এই নিয়মগুলো যদি আপনি মেনে চলেন, যে কেউ যদি মেনে চলে, ভাই আপনার ডাক্তারের কাছে যেতে হবে না। বিশ্বাস করেন, আমরা যে কথাগুলো বলছি, এগুলো কিন্তু আমরা বলার চেষ্টা করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তরিকাটা দেখিয়ে দিয়েছে, যে আপনার পেটে ক্ষুধা থাকা অবস্থায় আপনি খাওয়াটা থেকে উঠে আসতে হবে। মানে 3 ভাগের 1 ভাগ খাবেন, 1 ভাগ পানির জন্য জায়গা রাখবেন, খাওয়ার আধা ঘন্টা পরে সেটা পান করবেন, 1 ভাগ আপনি খালি রাখতে হবে। তাহলে দেখবেন যে আপনি অনেক রোগ জীবাণু থেকে, আপনার পেটের রোগ থেকে আপনি মুক্ত হতে পারবেন। খাবারটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় মানে একবার মুখে খাবার নিয়ে অসংখ্যবার চিবাতেন, 70%-এর উপরে আপনি চিবিয়ে নরম করতে হবে খাবার মুখের মধ্যেই। এইখানে তো অনেক রকমের এনজাইম আছে, যেটা এই মুখের যে এনজাইম, এটা আপনি পেটে গেলে পাবে না। তার মানে মুখের মধ্যে খাবারটা ভালো মতো চিবাতে হবে, যেন ওইখানকার যে এনজাইমগুলো প্রপারলি এসে ওইটাও হজমে আপনার সহায়ক রোল প্লে করবে। এটা একটা গেল। খাওয়ার ক্ষেত্রে আমি পানের ক্ষেত্রে বলছি, কুসুম গরম পানি পান করতে হবে, এটা একটা বিষয় গেল। মিষ্টি জাতীয় খাবারগুলো পারতপক্ষে আপনি চেষ্টা করেন এটা অ্যাভয়েড করার, বিশেষ করে রিফাইন্ড সুগারের যত খাবার পৃথিবীতে আছে এগুলো বাদ দেন। বাইরের ফাস্টফুড, জাঙ্ক ফুড, এই যে দীর্ঘদিন ধরে যে প্রিজার্ভ করা, যে আপনার হচ্ছে যে
রেস্টুরেন্টের যে ব্রয়লারের মাংসের যে খাবারগুলো আমরা খাই, চিকেন ফ্রাই, এটা সেটা চিকেন রোল, হ্যাঁ, তারপরে কি বলে পিৎজা, স্যান্ডউইচ, এগুলো সত্যিকার অর্থে বলতেছি এগুলো কার্সিনোজেনিক, মানে আপনার ক্যান্সারের ঝুঁকি এগুলোর কারণে বেশি বেড়ে যায়। কারণ অনেকে কিন্তু আপনারা বলেন যে উন্নত বিশ্বতে খাচ্ছে, আপনারা এগুলো খবর নিয়ে দেখেছেন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, কানাডাতে ওগুলোর দেশে টাটকা খাওয়া হয়, বেশিরভাগ ক্ষেত্রে একদম টাটকা, সাথে এনে সাথে ভেজে দিচ্ছে এরকম। আমাদের এরকম 2-3 মাস ধরে আপনি প্রিজার্ভ করে খাওয়াচ্ছেন, এগুলো জানেন আপনি কতটা, এটা 1 নম্বর কোলন ক্যান্সারের ঝুঁকি। এত বেশি কোলন ক্যান্সার কেন বাড়তেছে? এটা একটা অন্যতম কারণ হচ্ছে কোলন ক্যান্সারের, যে আপনার ওই কি বলে এই মানে এক কথায় প্রক্রিয়াজাতকরণ যে মানে মাংসগুলো এগুলো আমরা খাচ্ছি এবং রিফাইন্ড সুগারটা বেশি করে খাচ্ছি, এটা খাওয়া থেকে নিজেদেরকে দূরে রাখতে হবে, ঠিক আছে? আর একটা বিষয় হচ্ছে দুশ্চিন্তা, হতাশা, এগুলো মানুষের লাইফে আসতেই পারে, কিন্তু এগুলো থেকে দূরে হওয়ার জন্য নাবিল ভাই যে কথাগুলো বারবার বলে যে বুক ভরে শ্বাস নেওয়ার ব্যায়ামটা, এটা আমরা নামাজের শেষে করতে পারি। প্রতি ওতে নামাজ শেষে বুক ভরে শ্বাস নিয়ে, এই যে বুক ভরে শ্বাস নিয়ে শ্বাসটা আটকিয়ে রেখে ধীরে ধীরে শ্বাসটা ছাড়বে, এতে করে আপনার স্ট্রেসটা অনেকটা দেখবেন রিলিভ হয়ে যাবে ইনশাল্লাহ। এবং ভাই যে কথাগুলো বলে, আমরা যেটা বলি মা বাবার খেদমত করা, মা বাবার দিকে নেক দৃষ্টিতে তাকানো, ছোট ছোট বাচ্চা যাদের পরিবারে আছে বা পাশের বাসায় আছে তাদেরকে একটু সময় দেওয়া, বাচ্চাদের সাথে সময় কাটালে আপনি স্ট্রেস অটোমেটিক কমবে, এটা ন্যাচারাল, এটা আপনারা কিছু করতে হবে না। এগুলো অ্যান্টি ডিপ্রেসেন্ট, অ্যাংজাইটির ওষুধ লাগবে না আপনার, এমনিতেই দেখবেন যে আপনার স্ট্রেস অনেকটা রিলিফ হবে। প্রকৃতিকে একটু সময় দেওয়া, নিজেকে একটু সময় দেওয়া, স্ট্রেসটা অনেকটা দেখবেন কমে আসবে, ঠিক আছে? এই বিষয়গুলো মাথায় রাখলে পরে আমাদের আসলে ডাক্তারের কাছে প্রথমেই যাওয়ার দরকার হয় না। সত্যিকার অর্থে বলতেছি, আমরা নিরুৎসাহিত করবো না ডাক্তার, আমরা নিজেরাও তো ডক্টর, আমরাও তো পেশেন্ট দেখি। আমাদের ক্ষেত্রে অবশ্যই আসতে হবে কোন ক্ষেত্রে, যখন আপনি ঠেকে গেছেন, আমাদের এই পরামর্শগুলো মানার পরেও আপনার কাজে দিচ্ছে না, তখন আপনি আসবেন। আর বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়, আমি বলি এটা আফসোসের কথা, আমাদের বাংলাদেশের অনেক ডাক্তারই অনেক ভালো, সত্যিকার অর্থে বেশিরভাগ ডাক্তার কিন্তু ভালো ভালো, কিন্তু এমনও অনেক ডাক্তার আছে যারা সত্যি কথা কমিশন খায়, ওই যে ওষুধ কোম্পানির কমিশন, বিভিন্ন রকমের ডায়াগনস্টিক সেন্টার কমিশন, এগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। তাহলে আমরা দেখবেন যে হচ্ছে যে ডক্টর স্পেশাল রিলেশনশিপটা ভালো থাকবে, ঠিক আছে? আর বেশিরভাগ ডক্টরই ভালো, আমরা এটা ভুল বুঝবো না। অনেক ডাক্তার আছে যে অনেস্টির সাথে সেবাটা দেয়, তাদের কাছে আমরা সেবাটা নেওয়ার চেষ্টা করব। তো আমি বারবার বলি যে রোগ হওয়ার আগে অবশ্যই প্রতিরোধটা সব থেকে, মানে এই জিনিসটা আমাদেরকে করতে হবে, ডিফেন্স সিস্টেমটা আমাদের স্ট্রং করতে হবে, তাহলে আমরা ইনশাআল্লাহ অনেক ভালো থাকবো।